জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করবে সরকার, আবারও বললেন মির্জা ফখরুল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বললেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন। ভারতে শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ দিলে বিরূপ প্রভাব পড়বে দুদেশের সম্পর্কে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাশকতার সংখ্যা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। ইলেকট্রনিক্স সহ সম্ভাবনাময় নানা খাতে কোরিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবেলায় সৌর প্যানেল বসানো সহ 3 নির্দেশনা। লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামাঞ্চলে মানুষ, বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ। ভোগান্তির জন্য লাইন ও কারিগরি ত্রুটিকে দুষছে পিডিবি। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান। অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আজ। নতুন সমঝোতা চুক্তির আশা ট্রাম্পের। হরমুজ নিয়ে কোনো আপোষ নয় বলছে তেহরান। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। বিরোধী দল শেখ হাসিনা সরকারের ভাষায় কথা বলছে। রাজপথে আন্দোলন তাদের অধিকার, কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায় সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ, সংসদের সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে রাজনীতি এবং সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের ওই আন্দোলনে হতাহত হন অনেকে। পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। জুলাই প্রেক্ষাপট আন্দোলন তুলে ধরেন আলোচকরা, কথা বলেন জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়েও। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে এমন প্রচার উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশের বাস্তবায়ন করবে বিএনপি। বলেন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, যা জাতির সাথে প্রতারণা। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। সংবিধান সংশোধন কিভাবে হবে তা নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন, আলোচনা করেন। গত কদিনে যেসব জায়গায় হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা জানান বিএনপি মহাসচিব। শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে আবারও জুলাই যোদ্ধারা মাঠে নামবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে শহীদ ও আহতদের কণ্ঠ জনতার এক দফা শীর্ষক আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন 24-এর গণ অভ্যুত্থানে আসল রূপকার জুলাই শহীদ এবং আহতরা।
অনুষ্ঠানে নাহিদ বলেন, শুধু শেখ হাসিনার পদত্যাগ না, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন চাওয়া হয়েছিল, কিন্তু কেউ কেউ শুধু শেখ হাসিনার পতন চেয়েছেন। উল্লেখ করেন, এক দফার আংশিক দাবি পূরণ হয়েছে, পুরোটা নয়। অভিযোগ করেন, ভুয়া মামলা দিয়ে বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার যদি জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আন্দোলন চলমান থাকবে। অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা হুঁশিয়ারি দেন, যদি সংস্কার না হয়, গণভোটের রায় বাস্তবায়ন না হয়, তাহলে জুলাই যোদ্ধারা এর ফয়সালা করবেন। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি দেশটির সরকার সমর্থন করে কিনা তা পরিষ্কার করতে হবে দিল্লিকে। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ বলেছেন, এ ধরনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষর হওয়া চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হলে তা অব্যাহত রাখবে সরকার। প্রায় 2 বছর আগের ঘটনা, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাকে। সম্প্রতি দিল্লি থেকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা, এমন খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে। তার দুদিনের মাথায় 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেশে ফেরা শিরোনামে এক অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হওয়ার খবর। এ প্রসঙ্গে ভারত সরকারের পরিষ্কার অবস্থান বুঝতে চায় বাংলাদেশ। তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না, সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার থাকে, সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। আসে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। এ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট, সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো। যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। তো এটা বাংলাদেশের মানুষের স্বার্থে যদি এটা ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের অর্থনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের সম্পর্ক গভীর করতে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, অবশ্যই সেদিকে আমরা আগাবো। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় সহযোগিতার অংশ হিসেবে দেশটির 22 সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসছে বলেও জানান তিনি। Indo-Pacific is there and Bangladesh has always been a part of it. So মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই আলোচনাটির কেন্দ্রে ছিল পারস্পরিক আগ্রহ এবং পারস্পরিক কল্যাণের উপর ভিত্তি করে দুই প্রতিবেশী দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধি করা। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় আগামী 5 আগস্ট পলাতক শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়টিও উঠে আসে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। মেট্রো রেল সহ কয়েকটি স্থানে বোমা ও বোমা সদৃশ বস্তু পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন, এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। উগ্রবাদী তৎপরতা রোধে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নাশকতা করার মুরদ নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের।
মেট্রো রেলের 3 স্টেশনে গত 2 সপ্তাহে বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। আশুলিয়ার একটি দোকানে পাওয়া গেছে বোমার ব্যাগ। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে অস্ট্রেলিয়ার 2 সহকারী মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি জানান, এসব ঘটনার পেছনের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পরিচালিত হচ্ছে, তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, তার তুলনায় এটা অনেকটা কম। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আগামী 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকলেও এ নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তবে ভারতীয় হাইকমিশনারের সাথে গোরের মতবিনিময় নিয়ে কিছু বলতে চাননি সালাউদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে দ্রুত পিটিশন দায়ের করা হবে। আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের বাকিরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ 3 জন আহত হয়েছেন। ভোরে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তারা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। ভোরে নিজ বাড়ির আঙিনাতেই ছিলেন দুধলমৌ গ্রামের শাহে আলমের স্ত্রী হনুফা, মেয়ে ইতি ও অসুস্থ নাতি ফাহিম। হঠাৎ ঘরের কোণে একটি ব্যাগ দেখতে পায় ইতি, সাথে বাঁধা ছিল রশি। ব্যাগটি দেখার জন্য এগুতে গেলেই হোঁচট খেয়ে রশির উপরই পড়ে যায় মেয়েটি। সাথে সাথে ঘটে বিস্ফোরণ। ঘরে কিনারা চিপসের সাথে একটা ব্যাগ আর চিপসের লোক একটা দড়ি টাঙানো। আমি খালামুনি আবার একটা যাইতেছে দেখতে কি রবিতে, ওই সময় আবার ইটের লগে উৎসা খাইয়া দড়ির উপরে পইরা বেলাস্ট হয়ে গেছে। সামনে যখন আগাই গেছি তখন আমি আর কি ওই যে 20 টিকা দা আবার ইটে উষ্টা খাইয়া পড়ে গেছি। পড়ার সাথে দড়ির উপরে হাত পড়ছে, পরে দেখলাম ব্যাগের ভিতরে যেন কি বাস্ট হয়ে আগুন ধরে গেল। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশেপাশের মানুষের। দগ্ধ হনুফা বেগম ও তার মেয়েকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। বেরোয় দেয় যে এরা নদী থেকে আগুনে পড়ে, আগুন জ্বলে বাইরে আগুন জ্বলে, বারান্দার কোনায় বারান্দার মধ্যেও আগুন চলে গেছে। আমাদের এমন কোনো শত্রু নাই, আর আমরা কোনো দল বল সব কিছু করি না। আমরা দিন আনি দিন খাই, আমরা বলতে পারবো না কে রাখছে। চিকিৎসকরা জানান, শিশু ফাহিমের শরীরের 15% দগ্ধ হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত হলেও সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। অ্যারাউন্ড 15% মতো বার্ন। এইসব বার্নের ক্ষেত্রে আমরা যেটা করি যে রক্ত ফ্লুইড দিয়ে স্যালাইন দিয়ে আমরা রিসাসিটেট করি, রোগীকে সুস্থ করার চেষ্টা করি। পূর্ব শত্রুতা নাকি নাশকতা, সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এক্সপ্লোশনেই তারা 3 জন আহত হয়েছে। হওয়ার পর আমাদের জেলা এসপি মহোদয়ের টিম সাথে আমরা কয়েকটা টিম ওখানে চলে যাই। প্রাথমিক ধারণা আসলে তদন্ত সাপেক্ষের বিষয়, তারপরও বিষয়টা আইডি মনে হয়, বাট বেসিক্যালি এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎকালে ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইউ হান জানান, এসব প্রস্তাব দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আলাদা অনুষ্ঠানে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন সহ 3টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পরিবেশ উপহার দিতে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সিইপিএ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। সরকার প্রধান বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আমন্ত্রণ জানান টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ সহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের। এর আগে সকালে ভিডিও বার্তায় পরিবেশের সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। আলাদা বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে মিলবে সরকারি সহায়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলে নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে 5টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে 55টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যে নির্দেশনা ও প্রক্রিয়া কী ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়নি। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণেই কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? এই খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে ওই কেবলগুলো পুড়ে যায়। ওই কেবলগুলো পুরার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারের ডাটা সেন্টার আছে, হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলাকৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে দেয়া হয়েছিল এবং তৎকালীন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনার কথাও উঠে আসে।
কবে, কোথায়, কিভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল এসবই উঠে আসে তদন্ত প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার ঘটনা এবং প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা দুটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অডিও কল কথোপকথন, হোয়াটসঅ্যাপ মেসেজিং এবং দায়িত্বপ্রাপ্ত বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা একটা সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশিত হয়েছিল মূল যে আমাদের গেটওয়ে সেটা কিভাবে শাটডাউন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আর নাগরিকের ডিজিটাল অধিকারের মধ্যে সমন্বয় থাকা জরুরি মনে করেন তিনি। কোনো নির্বাহী আদেশে ইন্টারনেট বন্ধ হবে না, এই আইনটি রয়েছে। যদিও তৎকালীন সরকার ও সময় 24-এর সময় তারা দেশের জরুরি প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট বন্ধ করতে পারবে বিধায় তারা এই একটা ক্লজ রেখেছিল, যেটি কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়েছে। সেটি এখন অধ্যাদেশ আকারে এসেছে এবং আইন আকারে সেটা অপরিবর্তিত রয়েছে। সুতরাং ভবিষ্যতে সরকার কখনো আইনের দোহাই দিয়ে এই জাতীয় মৌলিক অধিকার ইন্টারনেট সেটাকে আর বন্ধ করতে পারবেন না। একই সঙ্গে আইনি ও নীতিগত সুরক্ষা দরকার বলেও মনে করেন এই আইসিটি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একটি সমকামিতার অভিযোগ আর তা নিয়ে তোলপাড় ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি এখন টক অব দ্য ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা বহিরাগত 2 যুবকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তা নিয়ে একরকম মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই দুদলই। কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেছে প্রশাসন। গত শনিবার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল পাড়া। হল সংসদের এজিএস ও ছাত্র শিবির কর্মী ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা 2 যুবককে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে অভিযোগ করা হয় ওই ভিডিওতে। হল ছাত্রদলের অভিযোগ, ইব্রাহিমের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। সেই সময় সে রুমের আশেপাশে আসছিল কিনা এই জন্যই আমাদের সিসিটিভি ফুটেজটা চেক করা দরকার ছিল। তো সেই জিনিসটা গায়েব হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কোশ্চেন এবং সন্দেহ অবশ্যই কোনো না কোনো একটা ঝামেলাই জায়গায় আছে। আমরা চাই যে কোনো সমকামীর আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতে পারবে না। রোববার এ ঘটনার তদন্তে প্রভোস্ট অফিসে ডাকা বৈঠকে ঘটে সংঘর্ষের ঘটনা। অভিযোগের বিষয়ে হল প্রশাসন গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালে 2 পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল প্রশাসন ও পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দোষারোপ ছাত্রদল ছাত্র শিবিরের। তারা আমাকে গলা চিপে ধরে ওই কর্নারে প্রভোস্ট অফিসের ঠিক সামনে কর্নারে আমাকে সোফার মধ্যে ফেলাই দিচ্ছে। তারা আমাদের শিক্ষার্থীদের হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাজিরুল ইসলাম আহত হয়েছে। সমকামিতার অভিযোগ ও ঘটনার পরম্পরা জানতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে গিয়েও দেখা মেলেনি অভিযুক্ত ইব্রাহিমের। তবে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। তিনি জানান তার কক্ষে যে 2 যুবক অবস্থান করছিলেন তারা সম্পর্কে ইব্রাহিমের আত্মীয়। তবে ঘটনার বিষয়ে আগে থেকে তার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অপরাধী হাইলাইট হওয়ার কথা, এখন যারা বিচার চাচ্ছে তারা অপরাধী আগে বিচার চাইবে, যারা অপরাধী তারা বিচার চাইবে, কিন্তু তা না করে কেন শুধু এজেন্সি হাইলাইট করছে? মানে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি রাজনৈতিক কলাকৌশল। এতটা হাইট করে আমার থেকে হাইট রেখে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে বা শিবিরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। রোববারের সংঘর্ষের পর প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে চাউর ওঠে। তবে প্রভোস্ট অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া এটিকে গুজব জানিয়ে বলেন, অভিযোগ আমলে নিয়ে সাময়িকভাবে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পদত্যাগের কথা ওইটা রিউমার, ওইটা কোনো ইয়ে না, সঠিক তথ্য না। 2 পক্ষ মুখোমুখি হয়ে এক পক্ষের সাথে একটু ইয়ে ছিল, এটা আমরা এখন ঠিকঠাক করে ফেলবো। হলের এজিএস ইব্রাহিমের কক্ষের করিডোরের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির 2 পক্ষই। প্রভোস্ট জানান, বিষয়টি জানতে এরই মধ্যে একজন প্রযুক্তিবিদকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও
পিডিবি বলছে চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। খরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন, যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক। স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়, এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আর আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম, ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রিজ চলাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। এখন মনে করেন মোটর চালু করতে পারে না, এমন টাইমে কারেন্ট থাকে। আমার 2 মোটর জ্বলে গেছে ভাই, কারেন্টের সমস্যা। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো জায়গায় ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই, একটা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে। সেই ঘুমটা যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই। গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসিডির প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই 2 জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময়, একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না। যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে জেলার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। মৎস্য অবতরণ কেন্দ্র, পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হয় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। আগামী 7 দিন আমরা দেখব, 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়বো। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক। মুন্সিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে শহরে বাস স্ট্যান্ড এলাকায় জোনাল অফিসে এই ঘটনা ঘটে। অংশ নেন শতাধিক গ্রাহক। তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। এদিকে বিক্ষোভের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। গাজীপুরের ভূমি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আকস্মিক কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। এ সময় অফিসের 4 কর্মকর্তা কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন 2 জন। সরেজমিন পরিদর্শনে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, দালালের সম্পৃক্ততা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পান জেলা প্রশাসক। সাময়িক বরখাস্ত করা হয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল করিম ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়, এই কাজটি করেন বাইরের লোক। জেলা প্রশাসকের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এরকম প্রতিটা কর্মক্ষেত্রে এরকম অভিযান করার দরকার, তাইলে ওই আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। অভিযানটা বলবৎ এবং রানিং রাখার দরকার, তাইলে দুর্নীতি উঠে যাবে, ঘুষখোর আর থাকবে না। পরে শফিপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কাজ করছে। তারা যেহেতু চেষ্টা করছে, আমরা মনে করি তাদের এই চেষ্টাটা অব্যাহত থাকুক এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরির কাঁচামাল সহ 2 জনকে আটক করেছে র্যাব। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের দাবি, আটককৃতরা প্রায় 10 বছর ধরে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তবে জব্দকৃত কাঁচামালের এখনও রাসায়নিক পরীক্ষা হয়নি বলেও জানান কর্মকর্তারা। গণমাধ্যমের সামনে ইয়াবা তৈরির প্রক্রিয়া দেখাচ্ছিলেন আটককৃত নাসির। একই সঙ্গে চলছে কর্মকর্তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ। যে ডাইটা থাকে, মানে যে লোক আমার এটার উদ্যোক্তা আসছিল সেই ডাইটা নষ্ট হয়েছে নিয়ে গেছে গা, এইটাই এখানে দিলে ডাইটা থাকলে এখানে দিলে তারপরে চাপ দিলে এটা হয়। চাপ দিলে হয়? জি স্যার। কোথায় কেমিক্যাল কোথায় দাও? এটাতে দেয় স্যার। কেমিক্যাল? হ্যাঁ, এটাতে দিলে এটা খেলে এভাবে এরকম করে আর কি স্যার। কতদিন থেকে তোমরা এটা চালাচ্ছ? স্যার আমার এখানে এটা ওর 2 মাসের মতো ওয়াইন ছিল স্যার, নষ্ট হয়ে গেছে 1 মাসের মতো। না, কিন্তু এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে তো ওরা বললো 10 বছর ধরে। এটা আমার অন্য কেমিক্যাল স্যার, টেক্সটাইল কেমিক্যাল স্যার, আমার এগুলো টেক্সটাইল কেমিক্যাল। র্যাবের দাবি, নাসির কেমিক্যাল নামের এই দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা উৎপাদন ও বাজারজাত করে আসছে নাসির ও তার সহযোগীরা। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে, আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। র্যাবের অভিযানে প্রায় 17 কেজি কাঁচামাল জব্দ করা হয়, যার সবই ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত হতো বলে দাবি কর্মকর্তাদের। তবে বিষয়টি কোনো ধরনের রাসায়নিক পরীক্ষা ছাড়াই কিভাবে নিশ্চিত হলেন কর্মকর্তারা, এমন প্রশ্নের জবাব অনেকটা দায়সারা। এটি পাঠানোর আগে বা এটি মানে কিভাবে নিশ্চিত হলেন যে এটি ইয়াবা প্রক্রিয়াটা যদি ওরা তো নিজে স্বীকার করেছে। ইনগ্রেডিয়েন্টস কি ছিল, এগুলো কি করেছে, কাঁচামাল কি ছিল সেটা কিছু? ইয়াবা তৈরির কাঁচামাল কি দিয়ে ইয়াবা তৈরি হয় সেটা তো আমি জানি না, আমাদের ল্যাবে আমরা পাঠাবো, তারাই স্বীকার করেছে। এটা তো একদম স্পেসিফিক গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। অতএব এই মুহূর্তে কি ছিল এটা আমরা মানে ল্যাব টেস্টের পরে আপনাদের জানাতে পারবো। একই অভিযানে প্রায় 31,000 পিস ইয়াবা সহ আরও একজনকে আটক করে র্যাব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানী জলশিরি আবাসন প্রকল্পে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে। এ সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও 7টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। অ্যান্ড আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও নিবিড় করতে দুপক্ষই আন্তরিকতার সাথে কাজ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, দুই দেশের সম্পর্কে ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্বের। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে ঢাকার সাথে বেইজিংয়ের ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে সমন্বিতভাবে আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ বিজ। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ ফোরামে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। আলোচনায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সহ গুরুত্ব পায় পদ্মা সেতু ও দশের কান্দি সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়ে একমত দুই দেশ। জানান, আগামীর সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। একে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার। বহুমুখী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতায় আগামী দিনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। আয়োজনে বীজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের গুরুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। পরিবেশ নিরাপত্তা, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ায় ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান। দুপুরে যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক। হাওরের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় ইসিএ ঘোষিত এরিয়ায় ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ ছাড়া হাওর ভ্রমণের আহ্বান জানান তিনি। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রয়োজনীয় নিয়ম মেনে হাউসবোট পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে পর্যটন বান্ধব উল্লেখ করে তা মানতে প্রতিশ্রুতি ও পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের। এদিকে রোববার 11 শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল হাউসবোট উচ্চস্বরে গান বাজনা, ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা ও হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল। সম্মানিত পর্যটক, তারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর আসতে পারবেন। এতে শুধুমাত্র ইসিএর যে অংশটা, সে যান্ত্রিক বাহন যেতে পারবে না, যান্ত্রিক বাহনটা যেতে পারবে না, বাট পর্যটকরা অবশ্যই যেতে পারবে।
গ্রামীণফোন শ্রমিক কর্মচারীদের ৫% বিলম্ব বকেয়া পরিশোধ না করায় সরকার ১৩,০০০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, এমন অভিযোগ করেছেন গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন করেন পরিষদ সদস্যরা। নেতৃবৃন্দ জানান ৪,৩০০ জন সুবিধাভোগীর প্রত্যেকের প্রাপ্য ৩৩,১৪৭ কোটি টাকা। তবে দীর্ঘদিন এই বিরোধের দ্রুত নিষ্পত্তির স্বার্থে সংগঠনটি একটি সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবনা অনুযায়ী কর পরিশোধের পর প্রত্যেক সুবিধাভোগী ১০ কোটি টাকা গ্রহণ করতে প্রস্তুত। এতে সরকার কমপক্ষে ১৩,০০০ কোটি টাকার রাজস্ব পাবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিভিন্ন সময় গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু শ্রমিকদের লভ্যাংশের ৫% বিলম্ব ফি পরিশোধ করেনি। প্রতি মাত্র 10 কোটি টাকা করে দাবি করছি। এই 10 কোটি টাকা করে যদি আপনারা আদায় করে দেন, তাহলে টোটাল ৪৩,০০০ কোটি টাকার একটা ব্যাপার ঘটবে। সেখান থেকে সরকার ১৩,০০০ কোটি টাকা রাজস্ব পাবে। ৫৯,০০০ কোটি টাকা ঋণ করেছে ব্যাংক থেকে। আমরা দেখতে পাচ্ছি সরকার এই রাষ্ট্রটা পরিচালনার জন্য, এই ২০ কোটি মানুষের পেটটা চালানোর জন্য তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন সোর্স থেকে উপার্জনের চেষ্টা করছে। তেহরান এবং রিয়াদের অনুরোধেই ইরানে হামলার পরিকল্পনা বাতিল করা হয়। এরই ফলশ্রুতিতে সোমবার ইরানের সাথে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আরেকটি চুক্তি হতে পারে এমন আভাসও দেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলছে হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। গেল সপ্তাহে শেষ নাগাদ কমে আসে ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পরিধি। রোববার ইরানে হামলা স্থগিতের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। এই অবস্থায় এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। একই সাথে দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা চালানোর প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। তবে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে সে হামলা স্থগিত করা হয়েছে। সৌদি আরব, ইরান এবং আরব আমিরাত আমাকে অনুরোধ জানিয়েছিল হামলা থেকে বিরত থাকতে। আমাদের পরিকল্পনা ছিল ইরানে সবচেয়ে বড় এবং কঠোর হামলা চালানোর, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। তাদের সাথে আলোচনাতেও বসতে চলেছি। আশা করছি হরমুজ এবং পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধই করেনি তেহরান। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ওমানের সাথে আমাদের আলোচনা চলছে, তবে এটা স্পষ্ট করতে চাই, হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলের নিরাপত্তা এবং জাহাজ চলাচলে যেন অন্য কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত আছে। ২ আগস্ট পর্যন্ত ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 2টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতির দাবি, শেষ মুহূর্তে কূটনীতির সুযোগ, হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার চেষ্টা এবং সামরিক সতর্কতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। তাই সোমবারের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুধু এই যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানির বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, এরই মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা তিনি মন্ত্রিসভায় পেশ করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেছেন, বিদ্যমান পথগুলোর বাইরে হরমুজে নতুন একটি সামুদ্রিক পথ খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বলেন, দুদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই হবে নতুন এই রুট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথটি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরবে না। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।